ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ডারউইন টেস্টে এই মুহূর্তে ড্রাইভিং সিটে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৬৭ রানে পিছিয়ে দ্য মাইটি অস্ট্রেলিয়া। আগামীকাল কি হবে কেউ জানে না। ক্রিজে রয়েছেন এই মুহূর্তে অ্যালেক্স ক্যারি, তার সঙ্গী হিসেবে রয়েছেন ক্যামেরন গ্রিন। বাকিটা রিপোর্টে দেখে আসবো। ১-২ করে ৩ দিন ডারউইনে জলজলে ৯ সেশন কাটিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া পিছিয়ে ৬৭ রানে। বাংলাদেশের দরকার এখনো ৬ উইকেট। এখান থেকে যে কোনো গল্পই যে লিখতে হতে পারে। বাংলাদেশ কোন গল্প লিখবে সেটা হয়তো চতুর্থ দিনের সকালেই জানা যাবে। মিরাজের ৬৫ রানে তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার মাটিতে পাহাড় সময়ের সংগ্রহ। স্কোরবোর্ডে ৪২৬ রানের পুঁজি। অজিদের ইনিংস হারের সংখ্যা যখন লিড ২২৮ রানের। ক্যাঙ্গারুদের অর্জন বলতে শুধুই জশ হ্যাজেলউডের ৬ উইকেট শিকার আর ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ। বড় রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে আবারও বাঘের ভয়। আগের ইনিংসে ধসিয়ে দেয়া সেই হাসান মাহমুদ আবারও অজিদের গলার কাটা। দুই ওপেনারকে ফিরিয়ে স্বাগতিকদের আবারও চাপে ফেলেন এই টাইগার পেসার। তাইজুলের ঘূর্ণিতে লাবুসেনের স্টাম্প ভাঙলে ৭৩ রানে শেষ অজিদের ৩। ৪৪ রান করা স্পিড যখন আসার আলো দেখাচ্ছিলেন ক্যাঙ্গারুদের, তখন নিজের বলে ক্যাচ নিয়ে মিরাজের আঘাত। ১২২ রানে ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের সংখ্যা অজি শিবিরে। তবে ক্যামেরন গ্রিন আর অ্যালেক্স ক্যারির ব্যাটে দিনটা কিছুটা স্বস্তিতে শেষ করেছে স্বাগতিকরা। রোমাঞ্চকর একটা লড়াই, রোমাঞ্চকর টেস্ট। বাংলাদেশ প্রথম দ্বিতীয়র পর তৃতীয় দিন শেষেও সিংহাসনে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও টাইগার পেসারদের দাপট। সব মিলে চতুর্থ দিনে হয়তো আসতে পারে এই টেস্টের ফলাফল। কোনো মিরাকল কি হবে অস্ট্রেলিয়ার, নাকি ইতিহাস গড়ে স্বপ্নটা রঙিন করবে বাংলাদেশ? সেটাই দেখার অপেক্ষা এই মারারা ক্রিকেট গ্রাউন্ডে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া। মারুফের একটা রিপোর্ট আমরা দেখছিলাম। মারুফ কথা বলেছেন জেসন গিলেস্পির সঙ্গে। গিলেস্পি কিন্তু মূলত বাংলাদেশের পেস বোলারদেরকে দেখে যথেষ্ট ইমপ্রেসড হয়েছিলেন। সেই গিলেস্পি যিনি ব্যাট হাতে ২০০ রানের একটা ইনিংস বাংলাদেশের এগেনস্টে খেলেছিলেন, তিনি কি বলেছেন সে ব্যাপারটা দেখে আসবো। তার আগে ছোট্ট একটা হিন্ট দিয়ে নেই, তিনি ডাবল সেঞ্চুরি বাংলাদেশের সঙ্গে করেছিলেন, তবে তিনি এক্সপেক্ট করছিলেন তানজিদ তামিম একটা ডাবল সেঞ্চুরি করবে। বিস্তারিত রিপোর্টে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। অজিরা তো দূর, টাইগার সমর্থকরাও কি এই টেস্টের আগে কল্পনা করেছিল এমন কোন চিত্র? শক্তিশালী অজিদের ডেরায় টাইগারদের এই দাপটটা ধারাভাষ্য কক্ষে বসেই দেখেছেন সাবেক অজি তারকা জেসন গিলেস্পি। বাংলাদেশের পেস অ্যাটাকে মুগ্ধ সাবেক এই পেসার। সবাই আমাকে বেশ মুগ্ধ করেছে। সত্যি বলতে হাসান তো দুর্দান্ত বোলিং ফিগার পেয়েছেই, তবে এবাদত আর তাসকিনও বেশ ভালো বোলিং করেছে। পেসাররা এতটাই দুর্দান্ত যে অস্ট্রেলিয়াকে ২০০-র নিচে অল আউট করে দিয়েছে। ২০০৬ সালে বাংলাদেশের মাটিতে নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ডাবল সেঞ্চুরির অবিশ্বাস্য এক গল্প লিখেছিলেন গিলেস্পি। ডারউইনের বুকে তানজিদ তামিম ইতিহাস গড়া সেঞ্চুরি করলেও গিলেস্পির মতে ডাবল সেঞ্চুরির জন্য খেলা উচিত ছিল এই টাইগার ওপেনারের। আমি ভেবেছিলাম তামিম আমার সাথে যোগ দেবে, কিন্তু তারপর সে একটা বড় শট খেলে আউট হলো। তার একটি আদর্শ সুযোগ ছিল ডাবল সেঞ্চুরির। যখন আপনি সেঞ্চুরির জন্য অনেক পরিশ্রম করবেন, তখন আপনার দায়িত্ব ১০০ পাওয়ার পর সেটিকে ডাবল সেঞ্চুরির দিকে নিয়ে যাওয়া। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলছে বাংলাদেশ। এত দুর্দান্ত খেলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন, কেন অজিদের মাঠে ম্যাচ পায় না বাংলাদেশ? দুর্ভাগ্যজনক বলছেন সাবেকি অজি তারকা। খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলছে। আমার মনে হয় তাদের আরো সুযোগ পাওয়া উচিত। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসা উচিত। বাংলাদেশ নিশ্চয়ই সিডনি, মেলবোর্নের মতো বড় ভেন্যুতে খেলতে চাইবে। হয়তো ভবিষ্যতে সেটা দেখব। এমন পারফরমেন্সের পর সাবেকি অজি ক্রিকেটারও যে জয়ের খাতায় শুধুই ফেভারিট মানছেন বাংলাদেশকে। বাংলাদেশের বিপক্ষে হয়তো নিজের ক্যারিয়ারে সবচেয়ে সেরা মুহূর্তটা কাটিয়েছেন জেসন গিলেস্পি। তাই তো বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে ধারাভাষ্য দিতে এসে বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন সাবেকি অজি পেসার। বাংলাদেশের জয়ের যেমন প্রত্যাশা করেন তিনি, তেমনি শুধু এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার মাটিতে আরো বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ, সেই প্রত্যাশা সাবেকি অজি তারকার।
হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া। ডারউইন টেস্ট নিয়ে কথা বলতে চাই, আমাদের সহকর্মী আফনান পিয়ালকে যুক্ত করতে চাই। পিয়াল চলে আসবে, চেয়ারটা খালি আছে পিয়ালের জন্য। প্রথমত পিয়াল, গিলেস্পি যখন ডাবল সেঞ্চুরি মারে, জন্মেছিলাম কিন্তু 5 বছর বয়স ছিল। ওকে, তার মানে সেটা দেখার সুযোগ হয় নাই, বা সেই দেখিনি। ইন্ডিয়ার সাথে 2007 ওয়ার্ল্ড কাপ থেকে মোটামুটি সব ম্যাচই দেখছি। ওকে, বাট গিলেস্পি যে বিষয়টা বলেছেন, আসলে এই টেস্টে নিয়ে যদি আমরা আলোচনা করি, বাংলাদেশের পেস বোলারদের দাপটে তিনি মুক্ত হয়েছেন। আগামীকাল পেস বোলারদের ক্যালকুলেশনের চাইতেও স্পিনারদের কাছ থেকে প্রত্যাশার জায়গাটা বেশি কিনা, বিকজ ফোর দ্য উইকেট ক্র্যাকস আর ওপেন। সো হোয়াটস ইউর থট অন দ্যাট? আমি আপনার কথার সঙ্গে একমত, এবং স্পিনারদের এইখানে একটা রোল প্লে করতে হবে। আমি পার্সোনালি একটা প্রশ্ন করেছিলাম হান্নান সরকারকে। বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়ায় চলে গেছে, তখন তিনি একদিন আমরা যারা মিরপুরে কাভার করতে যাই তাদের সঙ্গে কথা বলেছিলেন। ওই দিন আমি একটা প্রশ্ন তাকে করেছিলাম যে এইখানে বিশেষ করে ডারউইন স্পিনারদের রোল কেমন হতে পারে। কেন করেছিলাম? কারণ বাংলাদেশ ডারউইনে সবশেষ যে সিরিজটা খেলেছে, এ দল, যেটাকে আমরা ইমার্জিং দলও বলে থাকি, যারা টপ এন্ড টি20 খেলে, ওইখানে পাকিস্তান শাহিনসের এগেনস্টে বাংলাদেশ এ দল একটা 3 ডে অর 4 ডে ম্যাচ খেলেছিল, যথাসম্ভব 4 ডে। মাহমুদুল হাসান জয়, যিনি কিনা বেসিক্যালি একজন ব্যাটার, পাশাপাশি অফ স্পিন বোলিং করেন, তিনি 5 উইকেট পেয়ে ম্যাচটা জিতিয়েছিলেন পাকিস্তান শাহিনসের এগেনস্টে। ওই পার্টিকুলারলি ম্যাচের উদাহরণটা টেনে আমি তাকে প্রশ্ন করেছিলাম, এবং তিনি বলেছিলেন হান্নান সরকার যে স্পিনারদের একটা বড় রোল এখানে থাকলেও থাকতে পারে। এবং যেটা অস্ট্রেলিয়ার বেসিক্যালি মেইন গ্রাউন্ডগুলো না, অ্যাডিলেইড, মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, এর বাইরে যে গ্রাউন্ডগুলো থাকে সেখানে স্পিন কিন্তু ধরে। এবারে স্ট্র্যাটেজির কথা যদি বলি, আজকে স্পিনারদের যে স্ট্র্যাটেজি আমরা দেখছিলাম অনেকটা ওয়ান ডে স্টাইলের, মানে যেটা হয় যে টেস্টে তো একটু ইনভেস্টমেন্টের জায়গা থাকে, যে ঠিক আছে আপনি রান লিক করবেন, ইনভেস্ট করবেন, ব্যাটসম্যান উইকেট দেবে। মিরাজ যখন বোলিং করতে আসলেন, লিটন পেছন দিক থেকে বলছিলেন স্টাম্প মাইক্রোফোনে, তুই খালি ডট বল করে যা, শুধু ডট বল করে যা। এবং স্টিভেন স্মিথ ওয়াজ ফ্রাস্ট্রেটেড হয়ে উইকেটটা দিয়েছেন। আগামীকাল কি মনে হয় যে বাংলাদেশ কিছুটা অ্যাটাকিং যাবে, নাকি এই স্ট্র্যাটেজিতেই যাবে যে অস্ট্রেলিয়াকে ভুল করতে বাধ্য করাবে? আমার মনে হয় না যে আপনি যদি ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে যান এইখানে সাফল্য পাওয়া সম্ভব এই মুহূর্তে। ম্যাচের সিচুয়েশনটা এখন যেখানে আছে, খুব বেশি পিছিয়ে কিন্তু বাংলাদেশ দল নাই। 67 রানে অস্ট্রেলিয়া খুব বেশি পিছিয়ে নাই, আসলে 67 রানে পিছিয়ে আছে। এই জায়গায় যদি একটা 100 রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়া গড়ে ফেলে, তখন কিন্তু ব্যবধানটা অনেক কমে যাবে, তারা লিড নিয়ে ফেলবে। এবং আপনি জানেন না 4th ইনিংসে 150 রান আপনি চেজ করতে পারবেন কিনা। অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং নিয়েছে, ওই চিন্তা থেকে কিন্তু নিয়েছে। তাদের একটা প্ল্যান অন্তত আছে। হ্যাঁ, মাঠে হয়তো প্ল্যান তাদের সাকসেসফুল হচ্ছে না, মাঠের বাইরের প্ল্যান যে সাকসেসফুল হবে না এমন তো না। তারা ওই প্ল্যান নিশ্চয়ই করেছে যে যদি 4th ইনিংসে ম্যাচ গড়ায় 150-200 রান আমাদের হাতে থাকলে আমরা ম্যাচটা জিতে নিতে পারবো, এবং এখান থেকেও সম্ভব। সো আমার মনে হয় না যে বাংলাদেশ ওই স্ট্র্যাটেজিতে গেলে সফল হবে। ডিফেন্সিভ একটা রিপোর্ট আছে, আমরা একটু রিপোর্টটা দেখে, মানে রিপোর্টের যে লিঙ্কটা আসলে দেয়া আছে আমাদের অটোকিউতে, মানে আমার পরে খুব মজা লাগছে। কেন মজা লাগছে? অস্ট্রেলিয়ান যারা কিংবদন্তি তারা খেপে গেছেন। কেন খেপে গেছেন? অস্ট্রেলিয়াকে অনেক বেশি মাত্রায় টায়ার্ড মনে হয়েছে, তারা মাঠে একের পর এক ক্যাচ ছেড়েছেন। কি বলেছেন অস্ট্রেলিয়ান সাবেকরা একটু দেখে আসি। একটা সময় আমাদের সাবেকরাও এরকম বলতেন, এরকম টিমকে মানে দুয়ে টুয়ে দিতেন। এখন অস্ট্রেলিয়ান সাবেকরা বাংলাদেশের এগেনস্টে এইরকম কথা বলছেন যে অস্ট্রেলিয়া কেন এত ভুল করছে, এটা তো অস্ট্রেলিয়া না। একটু দেখে আসি। ডারউইন টেস্টে চালকের আসরে বাংলাদেশ টপ অর্ডারের পর তৃতীয় দিনের প্রথম সেশনেও লড়াই চালিয়ে যান টাইগার টেলেন্ডাররা। 426 রানে থামলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে 228 রানে বিশাল লিড পায় টাইগাররা। দীর্ঘ এই ইনিংস যেন ভেঙে দিয়েছে অজি বোলারদের প্রতিরোধ। নাথান লায়নের বলে 11 নম্বর ব্যাটার ইবাদত হোসেনের ছক্কা যেন অস্ট্রেলিয়ার ক্লান্তির প্রতীক হয়ে ওঠে। কম বক্স থেকে ভেসে আসে অ্যাডাম গিলক্রিস্টের কণ্ঠ। বলেন এই অস্ট্রেলিয়ানদের ভেতর কোনো শক্তি অবশিষ্ট নেই। তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের সঙ্গে জুটি গড়ে মেহেদী হাসান মিরাজ যখন লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তখন হতাশায় একের পর এক ভুল করতে থাকে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের বাউন্সারে ক্যাচ উঠে গেলেও সীমানার কাছে সহজ সুযোগ হাতছাড়া করেন স্টিভ স্মিথ। ক্যাচটি ধরতে পারলে টেস্ট ক্রিকেটে এককভাবে সর্বোচ্চ ক্যাচের মালিক হতে পারতেন তিনি। ধারাভাষ্য দেওয়ার সময় অ্যাডাম গিলক্রিস্ট বলছিলেন, স্টিভ স্মিথের হাত থেকে এমন ক্যাচ পড়ে যাওয়া অবিশ্বাস্য। আজ এক বিশ্ব রেকর্ড গড়া থেকে বঞ্চিত হলেন তিনি। একই ওভারে পেছন থেকে ছুটে আরও একটি ক্যাচ ফসকান ট্রাভিস হেড। বাংলাদেশের পুরো ইনিংসে অস্ট্রেলিয়ার ক্যাচ মিসের সংখ্যা দাঁড়ায় 5-এ। হতশ্রী ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়ার নারী দলের সাবেক অধিনায়ক অ্যালিসা হিলি তো বলেই ফেললেন, এমন ফিল্ডিং কখনোই অস্ট্রেলিয়ার সুলভ নয়।
ক্লান্তি আর হতাশা যেন স্পষ্ট অজি শরীরী ভাষায়। বাংলাদেশ ব্যাট করেছে টানা 138 ওভার। গত 2 বছরে অস্ট্রেলিয়াকে এত দীর্ঘ সময় মাঠে ফিল্ডিং করতে হয়নি। বর্ডার গাভাস্কার ট্রফিতে পার্থে ভারতের দ্বিতীয় ইনিংসে 134.3 ওভার বোলিং করেছিল তারা। এবার ছাড়িয়ে গেল সেই রেকর্ডও। ডেভিড ওয়ার্নারের হিসাব মতে ম্যাচে ফিরতে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে অন্তত 500 থেকে 550 রান। দিনের শেষে 4টির বেশি উইকেট হারানো চলবে না বলেও মনে করেন তিনি। এরই মধ্যে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে অদ্ভুত এক ঘটনা জন্ম দেন ট্রাভিস হেড। বেল ছিটকে যাওয়ার পর নিজেই আবার তা ঠিক করেন। অ্যাডাম গিলক্রিস্টের দাবি, ক্রিকেট জীবনে এমন দৃশ্য তিনি এর আগে কখনোই দেখেননি। একদিকে 228 রানের লিড, অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্লান্তি, ক্যাচ মিস আর হতাশা শরীর ভাষা, সব মিলে ডারউইন টেস্টে ইতিহাসের দরজায় দাঁড়িয়ে বাংলাদেশ। তবে ক্রিকেটে শেষ বলে কিছু নেই। অজি ব্যাটাররা যদি দ্বিতীয় ইনিংসে অসম্ভব কিছু করে দেখাতে পারেন, তবেই বদলাতে পারে ম্যাচের গল্প। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। অস্ট্রেলিয়ান কমেন্টেটররা যেমন এনজয় করছেন এই চমৎকার ক্রিকেট, অস্ট্রেলিয়ার দর্শকরা এনজয় করছেন পিয়াল। তবে এই সিনারিওটা কেমন লাগছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট হচ্ছে, সাবেকরা অস্ট্রেলিয়াকে সমালোচনা করছে, বাংলাদেশকে না, উল্টো বাংলাদেশকে অ্যাপ্রিসিয়েট করছে। গিলক্রিস্ট আর হাসান মাহমুদ কথা বলছেন, তানজিদ তামিম আর গিলক্রিস্ট হ্যান্ডশেক করছেন। মানে দিজ আর দ্য সিনারিওস। আমার কাছে মনে হয়েছে মানে এটা বাংলাদেশের জন্য অনেক ধরনের ড্রিমই ছিল যে অস্ট্রেলিয়াতে গিয়ে এরকম করবে। বাট we have been talking about this off air যে ডারউইন বাংলাদেশের ফেভারেবল কন্ডিশন, বাট দেখতে কেমন লাগছে আসলে যে এই যে সাবেকরা এখন এরকম কথাবার্তা বলছেন? বিং আ ক্রিকেট ফ্যান যদি বলি, আমরা আসলে এই দিনগুলোর জন্যই স্বপ্ন দেখেছিলাম। এই দিনগুলো দেখার জন্যই কিন্তু আমরা ক্রিকেট জার্নালিজম করি, ক্রিকেট দেখি, ক্রিকেটের ফ্যান হই, বাংলাদেশের জন্য গলা ফাটাই। আমি নিশ্চিত আপনি যখন ছোটবেলায় মাঠে গেছেন খেলা দেখতে, এই দিনগুলোর স্বপ্নই দেখেছেন। যাদের খেলা দেখে আমরা বড় হয়েছি, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা বড় হয়েছে, তারা প্রেইজ করছেন। আমি বিশ্বাস করি তানজিদ তামিমের গুজবাম্প হয়েছে যখন তিনি গিলক্রিস্টের সঙ্গে কথা বলেছেন, হ্যান্ডশেক করেছেন। এই দৃশ্যগুলো আসলে আনরিয়েল। তানজিদ তামিমকে অ্যাপ্রিসিয়েট করছেন কিনি অ্যাডাম গিলক্রিস্ট, যিনি ওপেনিং এর শেষ কথা। মানে আপনি যখন ওপেনিং নিয়ে চিন্তা করবেন, সর্বপ্রথম কার নাম আসবে? হেইডেন গিলক্রিস্ট। তিনি আপনাকে প্রশংসায় ভাসাচ্ছেন। এটা আসলে অন্যরকম ব্যাপার। নাজমুল হোসেন শান্ত, তাকে প্রশংসা করছেন কে? রিকি পন্টিং, ক্যাপ্টেন্সির শেষ কথা ভাই। সো এই ব্যাপারগুলো অন্যরকম। এটা বাংলাদেশ ক্রিকেটেই সম্ভব। বাংলাদেশের জন্য যদি আমি গর্বের কথা বলি, একমাত্র ক্রিকেটেই হয়তো এরকম গর্ব। আমার মনে হয় এই টেস্ট যদি কোনো কারণে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ হেরেও যায়, এখানে আফসোসের কোনো কিছু নাই। আরেকটা বিষয় বলে বিরতিতে যেতে চাই, আয়ারল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হয়েছে রিসেন্টলি, ইন্ডিয়ার ক্রিকেট ধ্বংস হয়ে যায় নাই। অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে কার্ডিফে হেরেছিল, অস্ট্রেলিয়ার ক্রিকেটও ধ্বংস হয়ে যায় নাই। সো বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে হারলে বাংলাদেশের ক্রিকেট কেন জানি না ধ্বংস হয়ে যায় বা কেনিয়া হয়ে যায়, সেই ব্যাপারটা আমার মাথায় আসলে আসে না। অন দ্যাট নোট আমরা এই ব্যাপার নিয়ে আরো আলোচনা করতে চাই ছোট্ট একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের পর। আমাদের সঙ্গেই থাকবেন। মিরাজ যে আউটটা করলেন পিয়াল, মানে পুরো একটা সেট আপ ছিল চমৎকার। আপনি নিজেও অফ স্পিন বোলিং করেন, সিলিমিডন পজিশনে একটা ফিল্ডার ছিল। হাউ ইট ওয়াজ, এটা দেখতে কেমন লেগেছে এবং স্মিথের ফ্রাস্ট্রেশনটা দেখতে কেমন লাগলো? আমি একটু পেছনের গল্প থেকে যাই। মঈন আলীকে তো সবাই চেনে, এবং মঈন আলী যখন স্টিভেন স্মিথকে বোলিং করতেন অ্যাশেজে, তার এই সিমিলিয়ার প্ল্যান থাকতো। তিনি কি করতেন, তার বলের লুপটা তো একটু বেশি এবং তার জায়গাটা অসম্ভব ভালো এবং পারফেক্ট জায়গায় করেন। বেশি লুপের পরও তার পারফেক্ট জায়গায় পড়ে। তিনি কি করেন, একটা লং অন রাখেন। লং অন বলতে একটু 3/4, ইমাজিনারি যে 30 ইয়ার্স সার্কেল তার থেকে একটু পেছনে রাখেন। আপনি যদি ব্যাটারের সাইকোলজিটা চিন্তা করেন, তিনি যখন দেখবেন লং অন, লং অফ এবং ডিপ কাভার থাকে, তার মাথায় থাকবে ওদিকে ঠেলে একটা সিঙ্গেল নেওয়া। অফ স্পিনার যেহেতু ভেতরে আসে রাইটি ব্যাটারের, তিনি আরামসে লং অনের দিকে সিঙ্গেলসটা কনভার্ট করতে পারেন ওই বলগুলোতে। যেটা হয়, একটা সিলিমিডন রাখলে পিচের খুব পাশে থাকে, আপনাকে পিন পয়েন্ট পারফেক্ট হতে হয়, একদম বলারের পাশ দিয়ে, পিচের পাশ দিয়ে, ওই যে সিলিমিডন তার মাঝখান দিয়ে। এই খেলাটা খুবই রিস্কি, আপনার 100% অ্যাকিউরেট হতে হয়, ওই কার্নো ইঞ্জিনের মতো। অনেক সময় যেটা হয়, একটু টার্ন করলে, একটু ডিপ করলে, একটু বল যদি হোল্ড করে, তখন খেলতে একটু ডিফিকাল্ট হয়। মিরাজের এই বলটা যেটা হয়েছে, একটু হোল্ডও করেছে, একটু টার্নও করেছে। টার্ন করার ফলে যেটা হয়েছে, একদম মাস ব্লেডে খেলতে পারেননি স্মিথ, এবং ওই যে হোল্ড করেছে, ব্যাটটা একটু আগে চলে এসেছে,
এজন্য বল কিন্তু এয়ারে চলে গিয়েছে। বল যদি হোল্ড না করতো, ওই টার্নটা না হতো, হয়তো তিনি প্রপারলি ডিফেন্স করে দিতে পারতেন, না হলে ওই যে গ্যাপটা আছে ওই গ্যাপটা থেকে এক খেলতে পারতেন। এবং এই যে ট্যাকটিক্সটা মিরাজ হয়তো অত বেশি অ্যাপ্লাই করেন না, হতে পারে এই বিপিএলে মঈন আলীর থেকেই তিনি সেটা শিখেছেন। একই টিমে তারা খেলেছিলেন, সেই জায়গাটায় বাংলাদেশের কালকে সম্ভাবনা আসলে কতটুকু আছে পরিসংখ্যানগতভাবে আমাদের কাছে একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টটা আমরা দেখে আসবো যে আসলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, অস্ট্রেলিয়ার জন্য কি কি সমীকরণ চোখ রাঙানি দিচ্ছে। ডারউইন টেস্টে জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। ডারউইন টেস্টে জয়ের সম্ভাবনাটা রঙিন হচ্ছে টাইগারদের। প্রথম দিনের পর দ্বিতীয় দিনে দাপট, তারপর তৃতীয় দিনেও একের পর এক সেশন বাংলাদেশ আধিপত্য ধরে রেখেছে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার মাটিতে। অস্ট্রেলিয়া কি এই টেস্টে কামব্যাক করতে পারবে? পরিসংখ্যান কিংবা সম্ভাবনাটা কি বলছে? একের পর এক উইকেট হারিয়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, ইনিংস ব্যবধানে হারটা চোখ রাঙাচ্ছে। পরিসংখ্যান বলছে অস্ট্রেলিয়া কখনোই 206 রানে পিছিয়ে থেকে ঘরের মাঠে টেস্ট জিততে পারেনি। প্রথম ইনিংসে ডারউইন টেস্টে বাংলাদেশ লিড নিয়েছে 228 রানের, অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ অস্ট্রেলিয়ার সেই বাধা, সেই দেয়ালটাকে আরো উঁচু করে দিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। টেস্টে এখন পর্যন্ত 200 রানের বেশি পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া 86 বার, যার মধ্যে মাত্র 3 বার জয় পেয়েছে মাইটি অজিরা। অজিদের খাতায় কি আরো একটা বড় হার যুক্ত হতে যাচ্ছে? আরো একবার কি ব্যর্থতা নিয়ে ফিরতে হবে ঘরের মাঠে? তৃতীয়ত, টেস্টে 200 রানের বেশি লিড নিয়েছে এমন দল প্রায় 81% ম্যাচই জয় পেয়েছে। বিপরীতে পিছিয়ে পড়া দল জয় পেয়েছে গড়ে মাত্র 1%। অস্ট্রেলিয়ার এই টেস্টে জয় পাওয়ার সম্ভাবনা একেবারেই কম, যদি না কোনো মিরাকল ঘটে। সেই মিরাকলটা কি অস্ট্রেলিয়ায় ডারউইনে ঘটাতে পারবে? সেই ব্যাটারটা কে হবে? বাংলাদেশের দুর্দান্ত বোলিং পারফরমেন্স, প্রথম ইনিংসের ধারাবাহিকতার পর দ্বিতীয় ইনিংসেও হাসান মাহমুদ, তাসকিন, এবাদতদের দাপুটে বোলিং। এখন পর্যন্ত ডারউইন টেস্টের ড্রাইভিং সিটে বাংলাদেশ। সেই ড্রাইভিং সিটটা ধরে রাখতে পারলে চতুর্থ দিনের সকালেই হয়তো রেজাল্ট আসতে পারে বাংলাদেশের পক্ষে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ সো মাচ পিয়াল, আমার কাছে এমন একটা ফ্রুটফুল ডিসকাশন আজকে আমরা করার চেষ্টা করেছি। দর্শক, এই ছিল স্পোর্টস লাইভের আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।